না, আমাদের কাছে মোটেই কনফিউশন হয় না দুটো কারণে। এটার একটা ব্যাখ্যা ইসির পক্ষ থেকে আমার জানা মতে ইসির সচিব আক্তার আহমেদ দিয়েছেন। এখন পর্যন্ত জাতীয় সংসদের নির্বাচনের যে সংখ্যা এবং হার দেখানো হচ্ছে সেটা সবগুলো আসনের নয়। এখন পর্যন্ত 3টি আসনের যুক্ত করা হয়নি, 297টি। ফলে এটা যুক্ত করলে সম্ভবত প্রায় নিশ্চিতভাবে বলা যায় যে আসলে জাতীয় সংসদের নির্বাচনের ভোটের হার বাড়বে। এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে অনেকের ক্ষেত্রে, এটা আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি যে তারা নির্বাচনে ভোট দিতে এসে কেবলমাত্র গণভোটে ভোট দিয়েছেন, অন্য ভোটে কোনো ভোট দেন, এরকম হয়েছে। ফলে এটা খুব অস্বাভাবিকতা, এবং এটা অস্বাভাবিক বলে বিবেচিত হতো যদি আপনি 30-40% ব্যবধান দেখতে পাতেন। 2-1% ব্যবধান, বিশেষ করে 3টি আসনের যখন, আমার ধারণা যে 300 আসনের যখন ফলাফল বেরোবে, অন্ততপক্ষে 299টি আসনের ফলাফল বেরোলে হয়তো এটাই দেখা যাবে যে প্রায় সমান বা হয়তো একটু বেশিও হতে পারে সংসদ নির্বাচনের ভোটে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ 2025-এ যেটা সুস্পষ্টভাবে বলা হয়েছে সেটা হচ্ছে এই যে জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের দ্বারাই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা দুটো শপথ গ্রহণ করবেন। একটি হচ্ছে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। সংবিধান সংস্কার পরিষদের মেয়াদ হিসেবে ওই আদেশে 180 দিনের কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে। সেই বিবেচনার থেকেই তারা কাজ করবেন। আর নোট অফ ডিসেন্টের বিষয়গুলো এখন একটা জনরায় হয়েছে, যেটা সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে তারা জনগণ বলছেন যেগুলি বাস্তবায়নের ক্ষেত্রে। তবে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো সহ অন্যান্য অনেক বিষয়ই আছে যেগুলো যারা নির্বাচিত হয়েছেন, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে যারা নির্বাচিত হয়েছেন এবং যারা অন্যান্য সদস্য এবং দল আছেন, আমরা আশা করি যে তারা যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকারের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের আলোকে তারা তাদের পদক্ষেপ গ্রহণ করবেন। এটা আমরা বিশ্বাস করতে চাই। আমরা আশা করি যে তারা একইভাবে, যেহেতু এক জনরায়ের মধ্য দিয়ে তারা সংসদের সংখ্যাগরিষ্ঠতা এবং সদস্যপদ লাভ করছেন, সবগুলো দল যাদের প্রতিনিধি, তাদের এই দায়িত্ব আছে এবং তারা নিঃসন্দেহে জনরায়ের এই দুটো দিককেই বিবেচনায় নেবেন। এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেয়া ম্যানিফেস্টোতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে তারা আসন অনুপাতে, এটা তারা জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার সময় বলেছেন, এটা একটি রাজনৈতিক দলের অবস্থান এবং ম্যানিফেস্টো, তারা সেটি তাদের ম্যানিফেস্টোতে প্রকাশ করেছেন। ফলে আমরা যেভাবে বিবেচনা করছি এটা তাদের দলগত অবস্থান। এখন জনরায় তারাও পেয়েছেন, একই সঙ্গে গণভোটেও যেটা বিধৃত হয়েছে সেটা ভিন্ন রকম। আমি বিশ্বাস করতে চাই যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যেহেতু আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কথা উল্লেখ করেছেন, আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বিভিন্ন সময় বড় বড় ধরনের সংস্কারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমি এই বিষয়ে বিশেষভাবে উল্লেখ করতে চাই, 1991 সালের নির্বাচনে যদিও জাতীয়তাবাদী দল সংসদীয় ব্যবস্থার কথা বলেননি, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও সরকার গঠনের পরেও বাংলাদেশের মানুষের যেহেতু একটা আকাঙ্ক্ষা ছিল যে সংসদীয় ব্যবস্থা প্রত্যাবর্তনে, সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বের সরকার এবং সংসদ সেই বিষয়ে সংবিধানের সংশোধন করেছেন এবং গণভোটের মধ্য দিয়ে জনসম্মতি নিয়েছেন। আমরা এটাও দেখেছি যে বিভিন্ন সময় জুলাই গণঅভ্যুত্থানের আগের থেকে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয়তাবাদী দল, তাদের সংস্কারের কর্মসূচি দিয়েছিলেন, অর্থাৎ সংস্কার করার বিষয়ে তাদের অঙ্গীকার সুস্পষ্ট। এবং বিএনপি অতীতেও যখন ক্ষমতায় থেকেছে বড় বড় ধরনের সংস্কার প্রক্রিয়ায় তারা অগ্রণী ভূমিকা পালন করেছে। আলাপ আলোচনার মধ্য দিয়ে সেই জায়গায় তারা এসেছেন, তাদের অবস্থান সংস্কারের পক্ষে। ফলে আমাদের বিশ্বাস যে আলাপ আলোচনার মধ্যে জনরায়ের ভিত্তিতে
অন্যান্য দলগুলোর সাথে আলোচনা, জনসমাজের আকাঙ্ক্ষা সমস্ত কিছু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ বিবেচনায় নেবেন। আমি আবারও বক্তব্যটা বলি, তাহলে বোধহয় বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, গণভোটের যে প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল সেগুলোর ভিত্তিতেই জনরায় একভাবে এসেছে। এবং আমি একটু আগেই যেভাবে বলেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় অ্যাডাপ্টেবিলিটি দেখিয়েছে এবং তারা তাদের মতো করে যেমন অগ্রসর হয়েছে, তারা আসলে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য অগ্রণী ভূমিকাই পালন করেছে বিভিন্ন সময়। ফলে আমরা আশা করতে পারি যে তারা এইগুলো বিবেচনায় নিয়েই তারা দেশ শাসনের ক্ষেত্রে এবং সংবিধান সংস্কারের ক্ষেত্রে অগ্রসর হবে। শুধুমাত্র আক্ষরিক অর্থে বিবেচনার চেয়ে আমার মনে হয় যে এটা বিবেচনা করা যথাযথ হবে যে রাজনৈতিক দল হিসেবে সব দলই তাদের প্রাজ্ঞতার প্রকাশ ঘটাবেন এবং জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতি যেহেতু তারা অঙ্গীকারাবদ্ধ, তারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছেন, নিপীড়িত হয়েছেন, তাদের যেই নিপীড়ন নির্যাতনের মুখেও তারা যে দৃঢ়তা দেখিয়েছেন, সব রাজনৈতিক দল, বড় দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলও নিঃসন্দেহে তার সেটা মোকাবিলা করেছেন। আমাদের আশা বিশ্বাস যে তারা এগুলিকে বিবেচনায় নেবেন। চূড়ান্ত কথাটা বলার জন্য সময় এখনো আসেনি, কারণ প্রক্রিয়াটা মাত্র শুরু হচ্ছে। জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ বসবে, আলাপ আলোচনা হবে, বিভিন্ন বিষয়ে ব্যাখ্যার প্রশ্ন উঠবে, সেগুলো রাজনৈতিক দলগুলোর মধ্য থেকেই এটার সমাধান নিঃসন্দেহ হবে। আমি আমার বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের কথা উল্লেখ করেছি এই কারণে, এটা আপনাদের সামনেই ঘটেছে এবং আপনারা দেখেছেন যে প্রত্যেকটি রাজনৈতিক দল অত্যন্ত আন্তরিকতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, সময় দিয়ে এবং বিবেচনা করেই আসলে অংশগ্রহণ করে অগ্রসর হয়েছেন এবং প্রচুর সময় তারা দিয়েছেন, যেগুলো তাদের সাংগঠনিক কাজের থেকে বের করে এনেই দিয়েছেন। ফলে আমরা আশা করি যে তাদের এই অঙ্গীকার, তাদের এই আন্তরিকতা, তাদের এই প্রচেষ্টা সংস্কারের অব্যাহত থাকবে। ডান দিকে। ও আচ্ছা, আপনি ক্যামেরার পিছন থেকে কথা বলছেন, সেজন্য আড়াল করে ফেলছি মনে হয়। মাইক্রোফোনটা আরেকটু দূরে রাখেন। হ্যাঁ, আমি যেটা বলতে চাই স্যার, আপনি তো সনদ বাস্তবায়নের বিষয়টি আপনার বক্তব্য যেটা বিএনপির মার্কশিট উপর ছেড়ে দিলেন এটা, কিন্তু গণভোটে হলো যে পেয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন বিএনপি বলতেছে আসন ভিত্তিক, এটা আইনগতভাবে মানতে বাধ্য কিনা গণভোটে, যেটা উঠে গেছে। গণভোটের মধ্য দিয়ে জনরায় প্রকাশিত হয়েছে, মানুষের সুস্পষ্ট যে অঙ্গীকার সেটা হয়েছে। আমি এটা আমার বক্তব্যে উল্লেখ করেছি যে এটা কেবল সংখ্যার বিবেচনায় নয়, এটাকে দেখতে হবে যে বাংলাদেশের গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, আগে নিপীড়িত হয়েছেন, তাদের আইনি বিষয়ের দিক থেকে যদি আপনি বলেন, সেটা হচ্ছে যে সার্বভৌম জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবেই এই গণভোট অনুষ্ঠিত হয়েছে। ফলে রাজনৈতিক দল, শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা আপনারা বারবার বলছেন, আমি মনে করি সকল রাজনৈতিক দলেরই এই ব্যাপারে নৈতিক এবং রাজনৈতিকভাবে তাদের এক ধরনের দায়বদ্ধতা আছে এবং সেই দায়বদ্ধতাটা তারা বাস্তবায়নের ক্ষেত্রে কাজে লাগাবেন। আর দুটো কোশ্চেন নিয়ে আইনগত বিবেচনার চেয়েও রাজনীতিতে প্রথম এবং প্রধান বিবেচনাটা আপনাকে রাজনৈতিকভাবেই করতে হবে। গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়াটা গণতান্ত্রিক, এটা কারো উপর ছেড়ে দেওয়ার বিষয় না। আমরা সকলকে স্মরণ করিয়ে দিচ্ছি, এটা জনরায় হয়েছে এবং আবার রাজনৈতিক দলের প্রতিও জনগণের সমর্থন দেখা গেছে। ফলে এর মধ্যে একটি সমন্বয় করতে হবে এবং সমন্বয়ের দায়িত্বটা রাজনীতিবিদদের। এটা কারো, আপনি বলছেন কারো মার্সির উপর ছেড়ে দেওয়া, এটা মার্সির উপর ছেড়ে দেওয়া নয়। এইটা তো এই রাজনৈতিক প্রক্রিয়ায় তো সকল দল অংশগ্রহণ করেছেন, তাদের তো একটা দায়িত্ব আছে এবং কেবলমাত্র লিখিত আইনের বিবেচনার চেয়েও রাজনৈতিক বিষয়গুলোকে আমরা সেভাবেই বিবেচনা করবেন বলে আশা করি। আমাদের দিক থেকে, অর্থাৎ যেহেতু এই প্রক্রিয়াটার সাথে
আমরা বিশেষ করে আমি আমার ব্যক্তিগত সংযুক্তির থেকে বলতে পারি যে পার্থক্য এবং সংঘাতগুলো দেখার চেয়ে বরং আসুন আমরা দেখি উত্তরণের প্রক্রিয়াটা খুব সহজ হয় না, পৃথিবীতে কোথাও হয়নি। গণতান্ত্রিক উত্তরণের পথ অত্যন্ত কঠিন হয়, কিন্তু আন্তরিকতা থাকলে, কমিটমেন্ট থাকলে সেই বাধাবিঘ্ন উতরে যাওয়া দুরূহ নয়, এবং সেই চেষ্টাটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে। আমরা কেবলমাত্র পার্থক্য, সংঘাত, সম্ভাব্য সংকটের বিবেচনা না করে সেগুলোর বিষয়গুলোকে মাথায় রাখলেও আমরা যেন চেষ্টা করি গণমাধ্যম হিসেবে, সিভিল সোসাইটি হিসেবে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রচেষ্টায় গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে সেগুলোকে বাস্তবায়নের কথা। প্রায়োরিটির কথা আপনি বলছিলেন, প্রকৃতপক্ষে এই প্রায়োরিটিটা নির্ভর করবে যে কীভাবে কাজটা অগ্রসর হচ্ছে। এটার বিশেষ কোনো প্রায়োরিটি, একদিক থেকে একটা প্রায়োরিটি হচ্ছে যে উচ্চকক্ষ গঠনের বিষয়টা যেহেতু সুনির্দিষ্টভাবে আদেশে আছে, সেহেতু এটা করতে হবে, কিন্তু 6 মাসের মধ্যে করতে হবে। ফলে ওই 6 মাস ওই অর্থে আবার পুরোটার জন্য 180 দিনই বরাদ্দ আছে। ফলে প্রায়োরিটিটা নির্ধারিত হবে যারা এই উদ্যোগটা নেবেন, ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনার মধ্যে দিয়ে এই বিশেষ একটি ধারা, একটি অনুচ্ছেদ, একটি পদক্ষেপ আসলে এইভাবে প্রায়োরিটি হিসেবে নির্ধারণ করা যাবে কিনা এ বিষয়ে ব্যক্তিগতভাবে আমার একটু সংশয় আছে। এগুলো একটা কম্পোজিট বিষয়, পারস্পরিকভাবে পরস্পরের সাথে সঙ্গতি রেখেই কাজগুলো অগ্রসর করতে হবে, এবং সেটা আমি মনে করি যে সংবিধান সংস্কার পরিষদ সেই কাজে অগ্রসর হবেন, এবং অবশ্যই জাতীয় সংসদ যেহেতু একই সঙ্গে দেশ শাসন পরিচালনা, বাজেট প্রণয়ন থেকে শুরু করে প্রত্যেকটা পদক্ষেপ নেবেন দেশ শাসন, সেক্ষেত্রে এই ধরনের সমন্বয় করতে হবে কাজগুলোর। আমরা সেভাবে দেখছি না। আমরা এভাবে দেখছি না এই কারণে যে এটা সরকারের এজেন্ডা নয়। সরকারের পক্ষ থেকে কমিশন গঠন, ঐকমত্য কমিশন হচ্ছে প্রক্রিয়াটাকে সহজতর ফ্যাসিলিটেট করা। এই এজেন্ডা রাজনৈতিক দলের, সকল রাজনৈতিক 30টির বেশি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়েই আসলে সনদ তৈরি হয়েছে, এবং সেগুলো বাস্তবায়ন করার জন্য গণভোটে, যেটা মনির হায়দার উল্লেখ করলেন, সকল রাজনৈতিক দল সুস্পষ্টভাবে তাদের শীর্ষ পর্যায় থেকে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। ফলে এটাকে আমরা জনরায় হিসেবে দেখব, গণতন্ত্রের আকাঙ্ক্ষা হিসেবে দেখব, সংস্কার, রাষ্ট্র সংস্কারের জন্য জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে দেখব। সরকারের এজেন্ডা সকলে সমর্থন করেছে, এভাবে আমরা বিবেচনা করব না। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে অধ্যাপক মোহাম্মদ ইউনূস, বা আপনি আমার নামও উল্লেখ করেছেন, ভবিষ্যতে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কথাটা ইউনূস স্যার বলতে পারবেন। উনি আগে যেগুলো বলেছেন সেটা আমরা জানি। তিনি বলেছেন যে ভবিষ্যতে তিনি তার আগের দায়িত্বে চলে যেতে চান, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি সুস্পষ্টভাবে, যেটা আমার ব্যক্তিগত অবস্থান হচ্ছে, আমি আমার পেশায় ফিরে যেতে চাই খুব শিগগির, এবং সেটাই আমার ইচ্ছা, আগ্রহ, এবং আমি সে দায়িত্ব পালনে যত দ্রুত সম্ভব প্রত্যাবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা আর দুটা কোশ্চেন নিব, প্লিজ। আমার কিন্তু ঐক্যমত্য কমিশন দীর্ঘদিন সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে বসে যে জুলাসনটি তৈরি করেছে সেটি হ্যাঁ ভোটে জিতে গেছে। এরপরেও কি এই কমিশনের আর কোনো কার্যক্রম থাকবে কিনা এই জুলাসন বাস্তবায়নের ক্ষেত্রে? মানে ভবিষ্যতে এই যে ঐক্যমত কমিশনে যারা নিয়োগটা বা যে ঐক্যটা, তাদের আর কি কোনো ভূমিকা থাকছে নাকি এখানেই শেষ? জাতীয় ঐকমত্য কমিশন গত বছর 30শে অক্টোবর তার দায়িত্ব পালন শেষে তার মেয়াদ শেষ হয়েছে। ফলে জাতীয় ঐকমত্য কমিশন আসলে এখন আর নেই। আর তারপরেও আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি এই কারণে যে
মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে আমাকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছিল যে গণভোটের সচেতনতামূলক যে প্রচার কার্যক্রম তার মুখ্য সমন্বয়ক হিসেবে আজকে আপনাদের সামনে আমি সেই কারণেই কেবলমাত্র গণভোট বিষয়ক প্রশ্নগুলো এবং এই সুযোগে সকলকে ধন্যবাদ জানানো, কৃতজ্ঞতা প্রকাশ, বিশেষ করে বাংলাদেশের জনগণের প্রতি যে রায় তারা দিয়েছেন সেই রায় অনেক কষ্টে অর্জিত রায়, তাদের সেই রায় যেন তাদের কাছ থেকে যে রায় পাওয়া গেছে সেটাকে আমরা কৃতজ্ঞতার সাথে, ধন্যবাদের সাথে আমরা আপনাদের সামনে সেই স্বীকৃতিটা, সেই কথাটাই বলতে এসেছি আর কি। Thank you for asking those questions. I have heard those things so many times that it would be just a repeat of what I have been saying for last months. I wish you had listened to it. It would have been helpful. But nevertheless, since you have raised it, the idea that this consensus commission has not consulted the civil society seems to me very inaccurate. Because, take for example the commission that I headed, the Constitution Reform Commission, consulted with civil society members, civil society organization, professional organization, individuals who are considered to be members of the civil society, including editors and journalists, journalist union representatives, even including tea workers union. And then we had two other things which involved the people. That is, we had a survey, household survey, of 46,000 plus households in Bangladesh. We need to consider people as a part of the civil society. Then, beyond that, we opened a website asking for comments. In some cases, people have drafted a new constitution and sent it. The response was 50,000 plus after we cleared some of the repeat. So basically, roughly 100,000 people were directly involved. And then 50 plus organizations were consulted. And based on that, the reform recommendations were made. To my understanding, similar process or pretty much similar process have been followed by some other reform commission. So the understanding and apparent allegations that the civil society was not involved in consensus commission deliberation seems to be inaccurate. Besides, when the consensus commission was appointed, the terms of reference were very clear from the government that it would consult political parties and forces with regard to the reforms. So within that TOR, we have engaged the political parties and alliances on a 3 stages. So that is how we concluded, and we means, in this instance, we means the political parties, alliances, and the consensus commission. Having said that, let me come to the second point that is there about the third and fourth issues. The referendum had put out 48 issues, and 2 were very categorical, 2 sets were very categorical. For example, if you take number 1, you would see that 1 or 2 state institutions have been referred to, and then say likes, because that is there. Number 3 has been mentioned about several of those options. If I have to go through those, it will take time, but I would request you to read the reminder of those proposals. If you take the second one, it is very specific with respect to upper house. So the third one involves those which are excluded from first and second, and that is delineated in the charter itself. And the fourth one is that there are other issues that the political parties would be addressing as they have made pledges. So that is how it has been framed. I hope that responds to your question, and I think that brings us to an end of this. সবাইকে ধন্যবাদ। আমি আবারও ব্যক্তিগতভাবে এখানে শুধুমাত্র মুখ্য সমন্বয়ক হিসেবে নয়, আপনারা আমাকে সুযোগ দিলে আমি ব্যক্তিগতভাবে দুটো কথা বলতে চাই। 2024 সালের অক্টোবর থেকে
রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে এবং জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে যারা ছিলেন তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি কিছু দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি।